আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র পড়াবো। একাদশ শ্রেণীর জন্য আজকের এই পাঠটি। শিক্ষার্থীরা, আমি ফাতেমাতুজ জোহরা শিউলি, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আমাদের যে পাঠগুলো পড়েছি সেই পাঠের ধারাবাহিকতায় আজকে আমরা নতুন একটি পাঠ আলোচনা করব। নতুন যে পাঠটি আলোচনা করব সেটা হচ্ছে প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক অবস্থা। প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা দুটোই আলোচনা করব। তবে প্রথমে আমরা প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক অবস্থাটা আলোচনা করব। তাহলে আমাদের আজকের টপিকসটা আমরা একটু খেয়াল করে দেখি। প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক অবস্থা। ঠিক আছে, অর্থনৈতিক অবস্থা যেমন আমাদের অর্থনীতি কৃষি নির্ভর, কিন্তু আরবের অর্থনীতি কৃষি নির্ভর ছিল না। কারণ মরুময় আরবে, মরুভূমি আরবে তো তোমরা সবাই জানো মরুভূমি, এই মরুভূমিতে কৃষিকাজ কিংবা ফসল ফলানোটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। সেই জন্য এই মরুময় ও অনুর্বর আরব কৃষিকাজের অনুপযোগী ছিল। তাহলে এখন আমাদের হয়তো ভাবছি যে তাহলে কিসের উপর নির্ভর করে আরবের অর্থনীতি চলত, সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এই যে আরবে অনুর্বর ভূমি এবং মরুভূমির জন্য কৃষির অনুপযোগী ছিল, ফলে সেখানকার অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল না। প্রাক ইসলামী আরবের অধিবাসীরা যাযাবর আরব ও শহুরে আরব দুই শ্রেণীতে বিভক্ত ছিল। কয় শ্রেণীতে বিভক্ত ছিল? দুই শ্রেণীতে, যাযাবর আরব ও শহুরে আরব। প্রাক ইসলামী আরবের আরব শ্রেণীতে যাযাবর আরব ও শহুরে আরব এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল। যাযাবর আরব ছিল যারা মরুভূমিতে, যাদের স্থায়ী কোনো বসবাস ছিল না, মরুভূমিতে বসবাস করত বা এক জায়গা থেকে আরেক জায়গায় বসবাস করত, তাদেরকে যাযাবর আরব বলা হতো। আর শহুরে আরব যারা শহরের স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করত, তাদেরকে স্থায়ী শহুরে আরব বলা হতো। তবে এই যাযাবর আরব এবং শহুরে আরব এই দুই আরবের অর্থনৈতিক অবস্থা ছিল ভিন্ন রকমের। শহরবাসীদের আরবদের অর্থনৈতিক অবস্থার তুলনামূলক যাযাবর আরবদের থেকে ভালো ছিল। তারা বিভিন্ন উর্বর অঞ্চলকে কেন্দ্র করে স্থায়ীভাবে বসবাস করত। শহরবাসীদের জীবিকার অন্যতম উৎস ছিল হচ্ছে ব্যবসা বাণিজ্য, কাফেলা। তোমরা কিন্তু এই শব্দটা শুনে থাকবে যে আর বিভিন্ন ব্যবসায়ী কাফেলা আসতো, সেরকম একটি বিষয় ছিল কাফেলা। ঠিক আছে, প্রাক ইসলামী আরবদের জীবিকার উপায়গুলো আমরা আলোচনা করে দেখি। এক হচ্ছে পশুপালন। প্রাক ইসলামী আরবে মরুবাসী বেদুইন সম্প্রদায়ের জীবিকার প্রধান উৎসই হচ্ছে এই পশুপালন। জীবিকা তাহলে প্রধান উৎস কি ছিল? পশুপালন ছিল। মূলত পশুর জন্য তৃণভূমি ও পানীয় জলের সন্ধানে তারা এক স্থান থেকে অন্য স্থানে বিচরণ করত। শহরবাসী আরবরাও পশুপালনের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করত। তাহলে এই আরবরা, যাযাবর আরব, শহরবাসী আরব
দুই আরবি পশুপালন করে জীবিকা নির্বাহ করত। দ্বিতীয়ত অর্থনৈতিক অবস্থান যে লুটতরাজ, লুটতরাজ মানে চুরি ডাকাতি রাহাজানি যেটা বলে সেটা। এ সময় পশুপালনের সাথে সাথে লুটতরাজও আরববাসীদের একটি পেশা হিসেবে গণ্য যায়। যেমন লুটতরাজ আমরা এখন কিন্তু এটাকে পেশা হিসেবে ধরি না, কিন্তু সেই সময়ের প্রেক্ষাপটে আরববাসীরা এই লুটতরাজকে তারা তাদের পেশা হিসেবে গ্রহণ করেছিল। আরব গোত্রগুলো প্রায় বিভিন্ন স্থান থেকে আগত বণিক গোষ্ঠীকে আক্রমণ করে তাদের মালামাল লুটপাট করত। তাদের মতে এই দস্যুবৃত্তি ছিল ভদ্রলোকের জীবিকা। মানে এই যে একটা চুরি ডাকাতি লুটতরাজ যে একটা খারাপ কাজ, সেটা তাদের মতামতে তারা সেটা মনে করতো না। তারা মনে করতো যে এটা একটা ভদ্রলোকেরই পেশা। এরপরে যেটা ছিল সেটা সুদ ব্যবসা। কোরআন শরীফে কিন্তু কি বলেছে, আল্লাহ পাক মানে কোরআনে বলা হয়েছে ব্যবসাকে হালাল করা হয়েছে, সুদকে হারাম করা হয়েছে। কিন্তু সেই সুদ ব্যবসাটাই প্রাক ইসলামী আরবের জীবিকার অন্যতম একটি মাধ্যম ছিল। বিভিন্ন শহরে সুদের বিনিময়ে অর্থ লেনদেনের প্রচলন ছিল। এই সুদ ব্যবসায়ীদের মধ্যে ইহুদিদের প্রাধান্য ছিল। সময় মতো যদি কেউ ঋণের অর্থ পরিশোধ না করতে পারত, তাহলে চক্রবৃদ্ধি হারে সুদের পরিমাণ বৃদ্ধি পেত এবং সুদের দায়ে ঋণ গ্রহণকারী পুত্র, কন্যা, স্ত্রী এদেরকে ওই মহাজনদের নিকট দাস দাসীতে পরিণত হতে হতো। যখন ধরো কেউ কোনো ইহুদিদের কাছ থেকে সুদ গ্রহণ করলো, সেই সুদ যথাসময়ে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে যখন তারা পরিশোধ করতে পারত না, তখন তাদের এই সুদ পরিশোধ না করতে পারার দরুন তাদের পুত্র, কন্যা, স্ত্রীদেরকে তাদের কাছে দাস হিসেবে দিয়ে দিতে হতো এবং তারা তাদের দাসী হিসেবে বেঁচে থাকতে হতো বাকি জীবন। এরপরে আসবে হচ্ছে ব্যবসা বাণিজ্য। শহরবাসী আরবরা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। তারা সিরিয়া, মিশর, পারস্য ও ভারতবর্ষের বিভিন্ন নগর বন্দরে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করত। ফলে বাণিজ্যের সাথে জড়িত শ্রেণীর অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। এ সময় সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র হিসেবে মক্কা ও মদিনা নগরী যথেষ্ট খ্যাতি ছিল। মদিনার সাথে ইয়েমেন ও সিরিয়ার বাণিজ্য পথের সংযুক্তি থাকায় এর বাণিজ্যিক গুরুত্ব ছিল অপরিসীম। মানে মদিনার সাথে ইয়েমেন ও সিরিয়ার, মক্কার তুলনায় মদিনা ও ইয়েমেন ও সিরিয়ার বাণিজ্যিক সংযুক্তি থাকায় এর বাণিজ্যিক গুরুত্ব ছিল। মক্কার তুলনায় মদিনার প্রাকৃতিক পরিবেশও বেশ ভালো ছিল। এখানে কিছু লোক কৃষিকাজের সাথে জড়িত ছিল। তায়েফেও কৃষিপণ্য উৎপাদন হতো বলে জানা যায়। তাহলে মক্কা থেকে মদিনা বেশি উন্নত ছিল এবং মদিনায় ব্যবসা বাণিজ্যর সাথে কৃষিকাজের সাথেও কিছুটা জড়িত ছিল। তায়েফেও কিছু কৃষিপণ্য উৎপাদন হতো। এই গেল ব্যবসা বাণিজ্য। এরপরে হচ্ছে শিল্প। জাহিলিয়া যুগে এক শ্রেণীর লোক দেবদেবীর মূর্তি তৈরির পেশায় নিয়োজিত ছিল এবং এটাই তারা শিল্প হিসেবে গণ্য করত। যে দেবদেবী তৈরি করছে এটা তো একটা শিল্প। এটা জাহিলিয়া যুগে না, বর্তমানে দেবদেবী তৈরিটা একটি শিল্পের মধ্যেই পড়েছে। এই সময় তারা মূর্তি ও ভাস্কর্য নির্মাণেও তারা খুবই দক্ষ ছিল। কারণ আমরা কিন্তু এটাই জেনেছি যে এক কাবা ঘরে 360টি মূর্তি ছিল, তাই না, জাহিলিয়া যুগে। তো এই সময়ে এই মূর্তিগুলো যে তৈরি করা, এটা একটা শিল্পের মধ্যে পড়ছে এবং মূর্তি ও ভাস্কর্য নির্মাণ করা হতো। পৌত্তলিক পূজায় যারা পৌত্তলিক পূজা তারা বেশ মর্যাদা লাভ করত, মানে পূজাটা যারা করত। মূর্তি ও ভাস্কর্য নির্মাণ শিল্পের সাথে এ সময় যুদ্ধাস্ত্র তৈরি ও নিত্য ব্যবহৃত জিনিসের চাহিদা পূরণের জন্য কিছু ক্ষুদ্র শিল্পেরও বিকাশ ঘটেছিল। এই কিছুই ছিল এই আরবের অর্থনৈতিক অবস্থার মধ্যে এসেছে
প্রাক ইসলামী যুগে কি কি দেখলাম আমরা? পশুপালন দেখলাম, লুটতরাজ দেখলাম, সুদ ব্যবসা, তারপরে ব্যবসা বাণিজ্য, এছাড়া শিল্পর মধ্যে যেটা সেটা হচ্ছে মূর্তি তৈরি। তাহলে পয়েন্টগুলো আমরা একটু পয়েন্ট আকারে লিখে দিই তোমাদের সুবিধার্থে। মানে কি 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 বিষয়ের উপর অর্থনৈতিক ব্যবস্থা নির্ভর করত? পশুপালন, সুদ ব্যবসা, এমনি মানে যে ব্যবসা বাণিজ্য যেটা বলে সেইটা ব্যবসা বাণিজ্য, লুটতরাজ, এটার পর তারা একটা পেশা হিসেবে ধরেছিল। শিল্প, যেটা মূর্তি তৈরি, ভাস্কর্য তৈরি, এই বিষয়গুলোতে এই ছিল মোটামুটি প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক অবস্থা। এবার আমরা আলোচনা করব আরবের সামাজিক অবস্থা। প্রাক ইসলামী আরবের সামাজিক অবস্থা। প্রাক ইসলামী আরবের সামাজিক ও নৈতিক জীবন ছিল কুলসিত ও হতাশাব্যঞ্জক। কারণ এটা আমরা এমনি যদি খুব স্বাভাবিক অল্প আমরা যদি বিশদ আলোচনা ছাড়াও প্রাক ইসলামী আরবের সামাজিক অবস্থা যে খুবই খারাপ ছিল সেটা আমরা এমনিই বুঝতে পারি যে সেই সময়কার অবস্থা কেমন ছিল। সেটা আমরা জেনেছি যে তারা মানুষের নারীদেরকে সেই সময় কোনো সম্মানই দেওয়া হতো না। এছাড়া হচ্ছে বিভিন্ন খারাপ কাজে সে সময় তারা লিপ্ত ছিল। এই বিশদ আলোচনার পূর্বে আমরা এই যে সারসংক্ষেপ এটা বুঝতে পারি। এখন আমরা দেখি এই বিশদ আলোচনায় সামাজিক অবস্থার মধ্যে কিরকম অবস্থা ছিল। এই প্রাক ইসলামী আরবের সামাজিক অবস্থা বর্ণনায় ঐতিহাসিক খোদা বক্স বলেন, আরবরা সুরা, নারী ও যুদ্ধে লিপ্ত থাকত এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে সমগ্র আরব দেশে মূর্খতা, বর্বরতা ও প্রকৃতি পূজায় নিমজ্জিত। পুরোটা আরব দেশে এই জিনিসগুলোতে তারা অভ্যস্ত। তৎকালীন আরব সমাজ ব্যবস্থার উল্লেখযোগ্য দিকগুলো ছিল হচ্ছে শ্রেণী বিভাজন। প্রাক ইসলামী আরবের জনগোষ্ঠী মূলত দুটি শ্রেণীতে বিভক্ত ছিল। এক হচ্ছে যাযাবর বেদুইন ও শহরের স্থায়ী বাসিন্দা, যেটা আমরা অর্থনৈতিক অবস্থার সময় ভাগ করে নিয়েছিলাম যে যাযাবর বেদুইন এবং শহরে আরবদের এই দুই জনদের অবস্থা কেমন ছিল এই বিষয়টা। মক্কা, মদিনা, তায়েফ প্রভৃতি শহরকে কেন্দ্র করে বিভিন্ন শহরে স্থায়ী বাসিন্দারা উন্নত জীবন যাপন করলেও বেদুইন আরবেরা সভ্য জীবনের দেখা পায়নি। এরপরে হচ্ছে কৌলিন্য প্রথা। কৌলিন্য প্রথা কিন্তু এখনো আমাদের দেশের আরেকটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে রয়েছে। তোমরা সবাই জেনে থাকবে যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আমাদের এই কৌলিন্য প্রথাটা এখনো বিরাজমান। বংশ, বীরত্ব, শৌর্য, বীর্য নিয়ে শ্রেষ্ঠত্ব বা গর্ব অহংকার করার রীতি কৌলিন্য প্রথা নামে পরিচিত। যে আমি এই বংশের মানুষ এবং আমি আমার এই দিক থেকে আমি খুব বেশি, এই বিভিন্ন বিষয়গুলোতে গর্ব বা অহংকার করার যারা যে বিষয়টি ছিল সেটাই হচ্ছে কৌলিন্য প্রথা। আরবদের মধ্যে বংশগৌরব, বীরত্ব, শৌর্য, বীর্য নিয়ে সর্বদাই দ্বন্দ্ব ও কলহ লেগে থাকতো। আমি এই বংশের, আমি বেশি উচ্চ বংশের, তুমি উচ্চ বংশের না, তুমি নিচ্চ বংশের, তুমি দাস দাসী, তুমি আমি প্রভু, এই বিষয়গুলো খুব বেশি প্রচলিত ছিল। এই সময়কার কৌলিন্য প্রথা থেকেই ষষ্ঠ শতাব্দীতে হিমারি ও মুদারিয়দের মধ্যে আন্তর্জাতিক যুদ্ধেরও সূচনা হয়েছিল
এই কৌলিন্য প্রথা থেকে, যেটা হিমারীয় মুদারীয়দের যুদ্ধের কথা বলা হচ্ছে। এই সময়ের সামাজিক অবস্থার মধ্যে অন্যায় অবিচার বা অন্যায় অবিচারটাই প্রচুর ভাবে সমাজে বিদ্যমান ছিল। প্রাক ইসলামী আরবে পাপাচার, কুসংস্কার, অন্যায় অবিচার সমাজকে কলুষিত করেছিল। মদ পান, জুয়া খেলা, সুদ ও নারীর সঙ্গ ছিল তাদের কাজের নিত্য নৈমিত্তিক ব্যাপার। মানে যে কাজগুলো হচ্ছে ঘৃণ্য বা কলুষিত কাজ, সেই কাজগুলোই আরবদের, পাক ইসলামী আরবদের তখন প্রতিদিনের কাজ ছিল। ঐতিহাসিক খোদা বক্স বলেছেন, যুদ্ধ, নারী ও সুরার প্রতি আরবদের তীব্র আসক্তি ছিল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র আরব দেশকে, যেটা আমরা বললাম কিছুক্ষণ আগে, যে বর্বরতা, মূর্খতা, মূর্তি পূজায় নিমজ্জিত অবস্থায় পেয়েছিলেন। এইখানে এখন আমরা নারীর অবস্থা কেমন ছিল সেটা দেখব। প্রাক ইসলামে আরবের নারীর কোনো সামাজিক অবস্থান ছিল না বা সামাজিক কোনো মর্যাদাই ছিল না। এই আরবের নারীদের অবস্থান সম্পর্কে এস এম ইমামউদ্দিন নামের একজন ঐতিহাসিক বলেছেন, সমাজে নারীর কোনো সুদৃঢ় অবস্থান ছিল না, তাদের জীবন এবং সম্মান ছিল খুবই নড়বড়ে। এই সময় নারীদেরকে ভোগ্যপণ্য হিসেবে বিবেচনা করা হতো। পুরুষেরা ইচ্ছা মতো বিয়ে এবং তালাকে দিতে পারত। বিবাহ বা তালাকের কোনো সুনির্দিষ্ট নিয়মও ছিল না। বিমাতা এবং বোনকে বিয়ে করারও প্রথা ছিল, মানে যেটা একটা ভিন্ন প্রথার মধ্যে প্রথা বলা চলে। সেখানে যে তোমাদের বিমাতা এবং বোনকেও বিয়ে করার প্রথা ছিল। একাধিক স্ত্রী থাকার পরেও পুরুষেরা দাসীদের উপপত্নী হিসেবে গ্রহণ করতেন। যে অনেকগুলো স্ত্রী রয়েছে, তারপরেও যে তাদের দাস দাসী ছিল, তাদেরকেও তারা আবার উপপত্নী হিসেবে ব্যবহার করত। নারীরা পণ্যদ্রব্যের মতো হাট বাজারে বিক্রি করত। মূলত স্বামী, পিতা এবং নিকটাত্মীয় সম্পত্তি থেকেও তারা বঞ্চিত ছিল। তবে অভিজাত পরিবারের নারীর অবস্থা মোটামুটি সন্তোষজনক ছিল বলে মনে করা হয়। আবু জেহেলের মা এবং বিবি খাদিজা দুজনই সম্ভ্রান্ত এবং ধনাঢ্য মহিলা ছিলেন। এই সময় কন্যা সন্তানদের হত্যা, নারীদের অবস্থানের পরেও কন্যা সন্তানদের হত্যা, এই কন্যা প্রাক ইসলামী আরবে কন্যা সন্তান জন্মদান করাই ছিল অত্যন্ত লজ্জাস্কর অবস্থান। এরকম একটা বিষয় ছিল। এজন্য সে সময় কোনো মানুষ কন্যা সন্তান জন্ম দিলে তাকে গলা টিপে হত্যা করে ফেলত। মানে মানুষকে জানানোর পূর্বে তাদেরকে হত্যা করে ফেলা হতো কন্যা সন্তানগুলোকে। এবং তাদের কোনো মানে যে এই যে কন্যা সন্তানকে হত্যা করে ফেলছে, এজন্য তাদের মধ্যে কোনো পাপ বোধও কাজ করতো না। আবার অনেক সময় শুধু হত্যা করে গলা টিপে হত্যা না, তাদেরকে জীবন্ত কবরও দেওয়া হতো। অন্যের দারিদ্রের ভয়ে কন্যা সন্তানকে এই যে জীবন্ত কবর দেওয়া হতো, এই কবর দিতে তারা কোনো কুণ্ঠাবোধ করতেন না। বনু কুরাইশ ও বনু তামিম গোত্রের লোকেরা কন্যা সন্তানকে হত্যা করে গর্ববোধ করত। এই দুই গোত্রের লোক, এবং শুধু যে হত্যা করে ক্ষান্ত হচ্ছে তা না, তারা এই যে কন্যা সন্তানকে হত্যা করছে তার জন্য তারা গর্ববোধ করত। এরপরে হচ্ছে দাস দাসীদের করুণ অবস্থা। দাস দাসীদের অবস্থা অবশ্যই করুণ ছিল। সেই সময় যে দাস প্রথা প্রচলিত ছিল, পণ্যদ্রব্যের মতো হাট বাজারেও দাস দাসী বিক্রি হতো। তাদের কোনো স্বাধীনতা বা সামাজিক মর্যাদা কোনোটাই ছিল না। দাস দাসীদের উপর নিষ্ঠুর আচরণ করা হতো। তাদের জীবন মরণ, সুখ দুঃখ প্রভুর মর্জির উপর নির্ভর করত। প্রভুর অনুমতি ছাড়া তাদের বিয়েও, এমনকি মানে তারা চাইলে দাস দাসীর উপর তাদের মানে দাস দাসীর সন্তানের উপর প্রভুর মালিকানা স্বীকৃত ছিল। এই গেল হচ্ছে কন্যা দাস দাসীদের অবস্থা। এরপরে সামাজিক
নৈতিক অবক্ষয়। ওই সময়কার সমাজের নৈতিক অবক্ষয় একটি অন্যতম বিষয় ছিল, কারণ এখানে তো মানে নৈতিকতার কোনো বিষয় ছিল না। তারা সুদ প্রথা প্রচলিত রেখেছিল, কুশিত প্রথা প্রচলিত রেখেছিল, তারপরে হচ্ছে যুদ্ধ করতো এবং সুরাপান করতো, এই যে বিভিন্ন বিষয়গুলো করতো। এই সময় এই মানুষের এবং নারীকে ভোগ্যপণ্য হিসেবে যত্রতত্র ব্যবহার করতো। এই জন্য এদের নৈতিক অবক্ষয় খুব স্বাভাবিক একটি বিষয় ছিল। এই গেল হচ্ছে আমাদের আরবের প্রাক ইসলামী আরবের সামাজিক অবস্থান। এখন আমরা আলোচনা করব প্রাক ইসলামী আরবের সাংস্কৃতিক অবস্থান। আরবের সাংস্কৃতিক অবস্থা আমরা আলোচনা করব এখন। সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা সবকিছু বিশৃঙ্খল হলেও সে সময় সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের পরিচিতি ছিল গৌরবময়। তারা অধিকাংশই নিরক্ষর ছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের অসাধারণ প্রতিভা ও প্রখর স্মৃতিশক্তি তৎকালীন আরব বিশ্বের বাইরে বিশেষ খ্যাতি লাভ করেছিল। সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের পদচারণার দিকগুলো আমরা এখন আলোচনা করব। সাহিত্য চর্চা। প্রাক ইসলামী যুগে আরবরা সাহিত্য চর্চায় বিশেষ খ্যাতি অর্জন করে। এই সময় অনেকে কাসিদা বা গীতিকাব্য রচনা করত। এই কাসিদা ও গীতিকাব্য এই প্রাক ইসলামের যুগে রচিত হয়। নিজ বংশের গৌরবগাথা এবং বিভিন্ন যুদ্ধের কাহিনী নিয়ে এসব গীতিকাব্য রচিত হতো। ঐতিহাসিক পিকেহিটির মতে পৃথিবীতে অন্য কোনো জাতি আরবদের মতো সাহিত্য চর্চায় এত বেশি স্বতঃস্ফূর্ততা, একাগ্রতা প্রকাশ করেনি। কাসিদা ছাড়াও সাজা বা অন্তমিল যুক্ত পদ্যের কথা জানা যায়। অবশ্য কাসিদায় ছিল বেশি প্রচলিত কাব্যরীতি। তখনকার আরবদের কাব্যচর্চা সম্পর্কে ব্রিটিশ প্রাচ্যবিদ আর.এ. নিকোলসন বলেন যে সে যুগে কবিতা শুধু কিছু সংস্কৃত মনা লোকের বিলাসিতার বস্তুই ছিল না, বরং এটি ছিল তাদের সাহিত্যে প্রতিভা বিকাশের একমাত্র মাধ্যম। দিয়ান আল হামসা আল মুফাজ্জালিয়াত, কিতাব আল আগানি প্রভৃতি গ্রন্থে পাক ইসলামী যুগে আরবের রচিত গীতি কবিতাগুলো সংকলিত আছে। বিভিন্ন বইগুলোতে কবিতাগুলো সংকলিত রয়েছে। এরপরে হচ্ছে কবিতা চর্চা বা কবিতা প্রতিযোগিতা। প্রাক ইসলামী আরবের অন্যতম একটি বিষয় ছিল হচ্ছে সাবায়ে মুআল্লাকাত। এই সময়ে এই কবিদের একটি কবিতা প্রতিযোগিতা হতো। সাবায়ে মুআল্লাকাত মানে হচ্ছে সপ্ত ঝুলন্ত কবিতা। সেটা আগে আমরা যাওয়ার আগে হচ্ছে কবিতা চর্চা ও কবিতা প্রতিযোগিতাটা দেখি। যে এই প্রাক ইসলামী যুগেও কাব্য চর্চার প্রতি আরবদের বিশেষ আগ্রহ ছিল, মানে কবিতা চর্চার প্রতি। নারী পুরুষ নির্বিশেষে সবাই কবিতা চর্চা করত। তাদের কবিতার বিষয়বস্তু ছিল নারী, প্রেম, বংশগৌরব, পুলিশ, বীরত্বপূর্ণ কাহিনী ও যুদ্ধ বিগ্রহের ঘটনাবলী। অশ্লীল বিষয়েও কবিতা রচিত হতো। তো বিষয়বস্তু যাই হোক না কেন, আরবদের কবিতায় তাদের উন্নত ভাষা জ্ঞানের পরিচয় পাওয়া যায়। এছাড়া জানা যায় তৎকালীন আরবদের দৈনন্দিন জীবনে আতিথেয়তা, বীরত্ব প্রভৃতি সম্পর্কে এই কবিতা থেকে জানা যায়। এই জন্য প্রাক ইসলামিক যুগে রচিত কবিতাগুলোকে দ্য পাবলিক রেজিস্টার্স অব দ্য আরব বলেও অভিহিত করা হয়। কি বলে অভিহিত করা হয় প্রাক ইসলামী আরবের কবিতাগুলোকে?
পাবলিক রেজিস্টার অফ আরব। পিকেটি বলেন কাব্যবৃত্তি ছিল বেদুনদের সাংস্কৃতিক সম্পদ। এ যুগের খ্যাতিমান কবিদের মধ্যে ইমরুল কাইস, তারাফা, আমর ইবনে কুলসুম, লাবিদ ইবনে রাবিয়া, আনতারা ইবনে সাদ্দাদ, হারিস ইবনে হিল্লিজা এবং জুহাইর প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এদের মধ্যে কাব্য প্রতিভা ও সৃজনশীলতার দিক থেকে ইমরুল কায়েস ছিলেন শ্রেষ্ঠ। গদ্য রচনা ও প্রবাদ বাক্য। তৎকালীন আরব সমাজে গীতিকাব্যের তুলনায় গদ্য রচনা ও প্রবাদ বাক্য অপ্রতুল ছিল, মানে কবিতাটাই বেশি ছিল। তারপরেও গদ্য রচনার প্রবাদ বাক্য ছিল। বিখ্যাত পণ্ডিত আল হাকিমের রচনায় কিছু আরবি প্রবাদ বাক্য সংগৃহীত ও সংকলিত হয়েছে। সে সময়ে জনপ্রিয় প্রবাদ বাক্য ছিল মানুষের সৌন্দর্য তার জিহ্বার বাচনশীলতার মধ্যে নিহিত। বুদ্ধিমত্তা তিনটি বস্তুর উপর রয়েছে, ফরাসিদের মগজ, চীনাদের হাতে এবং আরবদের জিহ্বায়। তাহলে কি বলছে? ফরাসিদের মগজে রয়েছে, চীনাদের হাতে রয়েছে এবং আরবদের জিহ্বায় রয়েছে বুদ্ধিমত্তা। তারা এরকম প্রবাদ বাক্য রচনা করত। এছাড়া আরেকটি প্রবাদ বাক্য রয়েছে মানুষের সৌন্দর্য তার জিহ্বার বাচনশীলতার মধ্যেও নিহিত। আসলে কিন্তু বিষয়টা এরকম যে কেউ তার বাচন ভঙ্গির মাধ্যমে সে তার সৌন্দর্য প্রকাশ করে থাকে। এরপরে যে সাংস্কৃতিক বিষয়টির মধ্যে আসবে সেটা হচ্ছে ওকাজ মেলা ও সাবায়া মোল্লাকা। প্রাক ইসলামী যুগে আরবদের সাংস্কৃতিক জীবনে ওকাজ মেলার বিশেষ গুরুত্ব ছিল। প্রতি বছর হজের মৌসুমে মক্কার উপকণ্ঠে অবস্থিত ওকাজের মেলা বসত। ওকাজ মেলায় বিভিন্ন স্থানীয় পণ্যদ্রব্যের পাশাপাশি অনেক বিদেশি পণ্য প্রদর্শিত হতো। এ মেলায় নাচ গান, নানা রকম খেলাধুলা এবং বিভিন্ন প্রতিযোগিতা যেমন উষ্ট্র দৌড় মানে উটের দৌড় অনুষ্ঠিত হতো। তবে মেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে কাব্য প্রতিযোগিতা, যেটা কবিতা প্রতিযোগিতা। কবিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বরচিত কবিতা আবৃত্তি করতেন। বিচারকদের রায়ে শ্রেষ্ঠ কবিকে পুরস্কার দেওয়া হতো। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বরচিত কবিতা আবৃত্তি করতেন কবিরা। প্রতিযোগিতায় সেরা হিসেবে বিবেচিত 7টি কবিতা সোনার হরফে লিখে কাবা ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। আর এরূপ 7টি কবিতাকে একত্রে সাবায়ে মুআল্লাকাত নামে পরিচিত ছিল। এগুলো প্রাচীন আরবি সাহিত্যের মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হয় এবং ওকাজ মেলায় আরবের গোত্রগুলো পরস্পরের সংস্কৃতি সম্পর্কেও জানার সুযোগ পেত। আরবি ভাষা আয়মে জাহেলিয়ার যুগে খুব সমৃদ্ধ ছিল। ঐতিহাসিক পিকেইটির মতে মধ্যযুগে বহু শতাব্দীকাল এই আরবি ভাষা সভ্য জগতের শিক্ষা, সংস্কৃতি এবং উন্নতির একমাত্র মাধ্যম ছিল। সৃজনশীল প্রতিভা যদি আমরা দেখি, প্রাক ইসলামী যুগে আরবরা অসাধারণ সৃজনশীলতা এবং প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিল। তারা প্রবাদ বাক্যে খুবই পারদর্শী ছিল এবং 100 পূর্বপুরুষের নাম পর্যন্ত তারা মনে রাখতে পারত, মুখস্থ করে রাখতে পারত, এতটাই তাদের মুখস্থ ক্ষমতা ছিল। এই স্মৃতিশক্তির প্রখর স্মৃতিশক্তির অধিকারীদের 3 ভাগে ভাগ করা হতো। 1 হচ্ছে খতিব বা বক্তা, 2 হচ্ছে সাহেব বা কবি, আর 3 হচ্ছে নোচ্ছাব বা বিভিন্ন গোত্রের পরিচয়ক বা কুলবিষয়। তাহলে এই গেল হচ্ছে আরবদের সাংস্কৃতিক অবস্থা। আমরা সামাজিক অবস্থা দেখলাম, অর্থনৈতিক অবস্থা দেখলাম, এখন সাংস্কৃতিক অবস্থা দেখলাম। এরপরে প্রাক ইসলামী আরবের ধর্মীয় অবস্থা কেমন ছিল আমরা আলোচনা করব। কোন অবস্থাটা আলোচনা করবো? ধর্মীয় অবস্থা।
প্রাক ইসলামী আরবের ধর্মীয় অবস্থা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত বিষয়ে যেটা জানবো সেটা তো অবশ্যই বুঝতে পারি যে প্রাক ইসলামী আরবের ধর্মীয় অবস্থা ছিল মূর্তি পূজা নির্ভর, এবং যে মুসলিম ধর্মের সেখানে কোনো বিচরণ ছিল না, কারণ এটা তো হচ্ছে ইসলামের আগের, যে আমরা টপিকসটাই কিন্তু প্রাক ইসলামী আরবের, ইসলাম যখন আরবে আসেনি সেই সময়ে বিষয়ে আলোচনা করছি। এই সময় তাদের ধর্ম ছিল হচ্ছে পৌত্তলিকতা, এবং বিশ্বাস ছিল আল্লাহর পরিবর্তে অদৃশ্য শক্তির কুহেলিকাপূর্ণ ভয়ভীতিতে। ইসলাম পূর্ব আরবে প্রধানত 5 প্রকার ধর্মাবলী লোক বাস করত, যথা জড়বাদী বা প্রকৃতি পূজক, মূর্তি উপাসক বা পৌত্তলিক, ইহুদি, খ্রিস্টান এবং হানিফ সম্প্রদায়। এই 5টি বিষয় ছিল। জড়বাদী বা মূর্তি পূজক কি ছিল? এটা তো বোঝাই যাচ্ছে, যারা মূর্তি পূজা করত বা জড় বস্তু পূজা করত তাদেরকে এই জড়বাদী বা মূর্তি পূজক শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল। এরপরে যে মূর্তি উপাসক বা পৌত্তলিক, পৌত্তলিক আরবদের প্রত্যেক গোত্র বা অঞ্চলে নিজস্ব দেবদেবী ছিল। তায়েফে দেবী লাত, নাখালয় দেবী উজ্জা এবং মক্কা ও মদিনার মধ্যবর্তী কুদাইদ নামক স্থানে ভাগ্য দেবী মানাতের মূর্তি স্থাপন করা হয়েছিল। আরববাসীরা এই 3 দেবীকে আল্লাহর কন্যা বলে মনে করত। প্রত্যেক গোত্র কাবা ঘরে নিজস্ব দেবদেবীর মূর্তি স্থাপন করাকে গৌরবজনক ভাবত। আর এই তো আগেই বলেছি যে কাবা ঘরে এই সময় 360টি মূর্তি ছিল। এগুলোর মধ্যে মনুষ্য আকৃতির মূর্তি ছিল হুবাল। আমির আলী বলেন, মন্দির সমূহে বিশেষ মূর্তি ছাড়াও অনেক পরিবারের গৃহ দেবতার বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল। এবার ইহুদিদের ধর্মীয় ও নৈতিক অধঃপতন ছিল অত্যন্ত মারাত্মক। ইহুদিরা একশ্বরবাদী বিশ্বাস করলেও তাদের মধ্যে ধীরে ধীরে জড়বাদী ধ্যান ধারণা প্রবেশ করছিল। তারা হযরত ইব্রাহিম ও একটি ভেড়ার মূর্তি পূজা করত বলে জানা যায়। তবে ইহুদিরা যেহোভাকে বিশ্বজগতের স্রষ্টা ও নিয়ন্ত্রক বলে বিশ্বাস করত। এরপরে হচ্ছে খ্রিস্টান, হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী এবং খোদার পরিবর্তে ত্রিতত্ত্ববাদে বিশ্বাসী ছিল তারা। মরিয়ম আল্লাহর স্ত্রী এবং ঈসা আলাইহিস সালাম তার পুত্র, এটাই খ্রিস্টানরা ভাবত। একমাত্র হানিফ সম্প্রদায়ের কিছু লোক মদিনা নগরীতে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল এবং তারা স্বতন্ত্রভাবে ধর্মীয় জীবনযাপন করত, কোনো প্রকার পূজায় অংশগ্রহণ করত না। পৌত্তলিক আরবের এই শ্রেণীর জনগোষ্ঠী হানিফ সম্প্রদায় নামে পরিচিত ছিল। বিবি খাদিজার চাচাতো ভাইও এই হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। হানিফরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত একশ্বরবাদের অনুসারী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু ইহুদিরা অনুসরণ করত, কিন্তু একশ্বরবাদকে অনুসরণ করত না তারা। বরঞ্চ তারা ইব্রাহিম আলাইহিস সালামকে পূজা করত। এই ছিল আমাদের প্রাক ইসলামী আরবের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ব্যবস্থা। এবং এই আলোচনার সাথে সাথে আমাদের এই প্রথম অধ্যায়ে যে আলোচনাটি শেষ হয়ে গেল। তাহলে যদি আমাদের এই পার্ট থেকে কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন হয়। সৃজনশীল প্রশ্ন একটি এলাকার সমাজে নারীদের এমন অবস্থা ছিল, অর্থনৈতিক অবস্থা ছিল এরকম, ধর্মীয় অবস্থা ছিল এমন, তাহলে আমরা সেখানে মানুষ এভাবে জীবনযাপন করত। তখন যদি উদ্দীপকের প্রশ্ন আসে যে এখানে কোন এলাকার কোন সময়ের কথা আলোচনা করা হচ্ছে, তখন কিন্তু আমরা উত্তরে অবশ্যই আলোচনা করব যে প্রাক ইসলামী আরব সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এভাবে আসবে। আর আরেকটি প্রশ্ন জ্ঞানমূলক হিসেবে এসে থাকে যে সাবায়ে মুআল্লাকাত কি, যে 7টি কবিতার সমগ্রকে একসাথে সাবায়ে মুআল্লাকাত বলা হয়। এটা শুধু জ্ঞানমূলক প্রশ্নও নয়, বহুনির্বাচনী বা নৈবেদিক প্রশ্ন এসে থাকবে। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমাদের এই আলোচনায় আমরা প্রাক ইসলামী আরবের
সামগ্রিক অবস্থা সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করলাম। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।